আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ব্যাংককে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক এবং সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে যে অনুরোধ করেছেন, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়। দ্বিতীয়ত, শেখ হাসিনার বিষয়টি একেবারে সরাসরি নরেন্দ্র মোদীর মুখের উপর তুলে ধরা হবে বা বলা হবে, এটি ভারত যেমন কল্পনা করেনি, আমরাও তেমনি কল্পনা করিনি। আর আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না। ফলে আগামীতে ভারত বাংলাদেশের রাজনীতিতে নাক গলাবে, শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে, এমনকি শেখ হাসিনার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করবে, এদেশে সৈন্য পাঠিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে, অথবা রয়ের বিভিন্ন এজেন্ট যারা রয়েছে তাদের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাবে। এই পুরো যে ক্যালকুলেশনটির উপর একটা প্রলেপ পড়ে গেছে। এর ফলে অতীতে যে হিসাবগুলো ছিল বা অতীতে যে প্রেডিকশনগুলো ছিল, সবকিছু উল্টে গিয়ে এখন নতুন আশঙ্কা দেখা দিয়েছে আওয়ামী লীগের মধ্যে। সেটি হলো যে ভারত কি শেখ হাসিনার সঙ্গে বেইমানি করলো বা করবে? যে শেখ হাসিনা, যে আওয়ামী লীগ ভারতকে দু হাতে দিয়েছেন সব কিছু, ট্রানজিট দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, বাণিজ্য দিয়েছেন, ভারতের কথা মতো তারা সেই 10 ট্রাক অস্ত্র মামলার বিচার করেছেন, একেবারে যেভাবে ভারত বলেছে ওভাবে বিচার করেছেন। ভারতের কথা মতো আমাদের এই জেলখানা থেকে বের করে উলফার অনুপ চেটিয়াকে ভারতের হাতে হস্তান্তর করা হয়েছে। এবং যে সকল ভারতীয় জঙ্গি গোষ্ঠী বিএনপি জমানাতে বাংলাদেশের মধ্যে ঢোকার সাহস পেত এবং এখান থেকে চীনের সহযোগিতা নিয়ে ভারতে তৎপরতা চালাতে পারত, বিশেষ করে আসামের উলফা, তাদেরকে পরিপূর্ণভাবে নির্মূল করে ভারতের বন্ধুত্বের আশায় আওয়ামী লীগ সবকিছু করেছে। এমনকি আমাদের রিজার্ভের একটি বিরাট অংশ সেটি আমেরিকার ফেডারেল রিজার্ভে না রেখে, কিংবা ব্যাংক অফ ইংল্যান্ডে না রেখে, কিংবা চীনে না রেখে এটি ভারতে রাখা হয়েছে। অলমোস্ট $2 বিলিয়ন মতো, আমি একজ্যাক্টলি বলতে পারবো না, বাট আমি যেটা শুনেছি, এবং তাও আবার ডলারে নয়, রুপিতে। ফলে কি হলো, বাংলাদেশের টাকা ডলারে কনভার্ট করে রুপিতে পরিবর্তন করে ভারতে যেভাবে রাখা হয়েছে এবং এখন যেভাবে রুপির মান কমে গেছে, ফলে ওই রিজার্ভের আমাদের কিন্তু বেশ একটা বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো এত কিছু যে শেখ হাসিনা করেছেন, জলে স্থলে আকাশপথে, যেভাবে তিনি তাদেরকে ট্রানজিট দিয়েছেন, যেভাবে বাংলাদেশের ভিতর দিয়ে সামরিক পণ্য পরিবহন করার জন্য যেভাবে MOU স্বাক্ষর করেছেন, যেভাবে তিস্তার প্রকল্প নিয়ে মুখ খুলেননি এবং ভারতের কাছ থেকে লেভি বাবদ বা চার্জ বাবদ কোনো টাকা আদায় করাটাকে অভদ্রতা হিসেবে মনে করেছেন, এবং ভারত বাংলাদেশের সম্পর্ককে, যেখানে ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক বলে আওয়ামী লীগের নেতারা যেখানে সকাল বিকাল যাকে বলে বুক ফাটিয়ে, গলা ফাটিয়ে তারা প্রকাশ করতেন যে ভারত তাদের অকৃত্রিম বন্ধু। তো সেই ভারত কি করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠক করলো, কি দরকার ছিল? 2 নম্বর হলো, আবার সেই বৈঠকের সময় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একটা কথা বললেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়, সেটি নিয়ে ভারত একটা টু শব্দ উচ্চারণ করলো না। কিংবা যে কথাগুলো ইতিপূর্বে ভারতের পক্ষ থেকে ভারতীয় মিডিয়া বলার চেষ্টা করেছে যে যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না, এই কথা দ্বারা যেটি স্পষ্টত বোঝানো হয়েছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নির্বাচিত সরকার নয়, এবং তারা এটিকে বৈধ মনে করেন কি করেন না সেটা দ্বিতীয় প্রশ্ন।
কাজেই তাদের সঙ্গে কোনো লং টার্ম সম্পর্কে তারা যাবে না। ডে টু ডে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য, সেগুলো চলতে থাকবে। কিন্তু এই কথা থেকে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে এমন কি হলো ভারতের যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন এবং স্বয়ং নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে এই কথা তিনি শুনে গেলেন এবং একটি টু শব্দ করতে পারলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা কাউন্টার প্রশ্ন করতে পারলেন না, নট এ সিঙ্গেল কাউন্টার প্রশ্ন। তিনি যে সকল কথাবার্তা বলেছেন, ভারতীয় পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিশ্র তিনি যে সকল কথা বলেছেন, বা মিস্টার নরেন্দ্র মোদী তার টুইটে যে সকল কথা বলেছেন, এগুলো খুবই গতানুগতিক। তারা সীমান্তে অনুপ্রবেশ করতে দেবে না, সীমান্তে কড়াকড়ি হবে। তারপরে তারা বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যেটা হচ্ছে সেটি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। তো বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে সেটা নিয়ে তো আমরাও উদ্বিগ্ন, বাংলাদেশ উদ্বিগ্ন, ভারতের উদ্বিগ্ন হওয়ার কি আছে, আমেরিকার উদ্বিগ্ন, তারাও উদ্বিগ্ন। তো এগুলো খুব কমন কথাবার্তা, কিন্তু এই সকল কমন কথাবার্তার বাইরে একেবারে আনকমন কথাবার্তা হলো শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে কি হলো, আওয়ামী লীগের মধ্যে ভীষণ রকম হতাশা ছড়িয়ে পড়েছে, অস্থিরতা ছড়িয়ে পড়েছে, এবং সবাই বলার চেষ্টা করছেন যে ভারত আসলে কি শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছে কিনা বা করবে কিনা। যদি সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করতে দেয়া হয় বা প্রত্যাবর্তন করা হয়, ও মাই গড, আওয়ামী লীগের জন্য একটা ডিজাস্টার হয়ে যাবে, ভীষণ রকম ডিজাস্টার হয়ে যাবে। আওয়ামী লীগের যারা ভারতে পালিয়ে আছেন, অনেক স্ত্রী পুত্র নিয়ে, অনেকে একাকী, অনেকে সারা ভারতে ছড়িয়ে আছেন, তাদের সবার মধ্যে কিয়ামতের আতঙ্ক শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি বা কথাবার্তা শুনতে পাচ্ছি, সেটি হলো যে ভারতে এই অবৈধ আওয়ামী লীগ নেতাদেরকে ধরার জন্য একটা সাঁড়াশি অভিযান চালানো হবে। এটি সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, কিন্তু বাংলাদেশে এই ধরনের কথাবার্তা হচ্ছে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হতে পারে আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু সেটা হয়েছে। তো সেক্ষেত্রে যদি বাংলাদেশে যারা পালিয়ে আছে তাদের সবার বিরুদ্ধে মামলা আছে, মোকদ্দমা আছে, তাদের ব্যাপারে সরকার ফুটনোট পাঠায়, ভার্বাল নোট পাঠায় এবং ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করে, ফলে তাদেরকে ধরার জন্য যদি ভারতীয় পুলিশ সেটি কার্যকর করে, তাহলে বোঝার চেষ্টা করেন যে কী অবস্থা তৈরি হয়ে যাবে। এর কারণ হলো ভারত তো সবার জন্য ঝুঁকি নিতে পারবে না। এখন ইন্টারন্যাশনাল রেড অ্যালার্ট দেওয়া হলো শেখ হাসিনার বিরুদ্ধে, বা যেটা বলা হয় যে ইন্টারপোল থেকে রেড অ্যালার্ট দেওয়া হলো শেখ হাসিনার বিরুদ্ধে, সেটা না হয় পলিটিক্যালি তারা আর্গুমেন্ট করলো, বার্গেনিং করলো, কিন্তু সাধারণ যে সকল ভারতীয় নাগরিকদের সঙ্গে মিশে আছে, বাংলাদেশি নাগরিক, আওয়ামী লীগ নাগরিক, তাদেরকে কিভাবে ডিফেন্ড করবে, তাদেরকে ডিফেন্ড করার জন্য তারা কি বলবে, এবং এটির সংখ্যা যদি হাজার হাজার হয় কিংবা লাখের মতো হয়, 1 লাখ লোককে ভারত কি করে ইন্টারপোলের যে রেড অ্যালার্ট, সেই রেড অ্যালার্ট থেকে তারা রক্ষা করবে। ফলে তাদেরকে লোক দেখানোর জন্য হলেও তাদেরকে এই সাঁড়াশি অভিযান চালাতে হবে, এবং সেটা যদি চলে এবং 1 লাখ পালিয়ে থাকা বাংলাদেশি আওয়ামী নেতাদের মধ্যে থেকে যদি মাত্র 4-5 জনকেও ধরা হয় এবং তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়, বুঝতে পারেন যে বাংলাদেশে যারা পালিয়ে আছেন এবং ভারতে যারা পালিয়েছেন তাদের কী অবস্থা তৈরি হবে। ফলে কি হচ্ছে, আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রচণ্ড রকম আতঙ্ক দেখা দিয়েছে, ভয় দেখা দিয়েছে, এবং সেই ভয়টা মিস্টার নরেন্দ্র মোদী এবং তার সরকার কিভাবে দূর করবেন সেটি এখন খুবই বিবেচ্য বিষয়। এবং সেটা যদি দূর করতে না পারেন, তাহলে বাংলাদেশের সঙ্গে আসলে ভারতের যে সম্পর্ক, এটি আওয়ামী লীগ যেভাবে গড়ে তুলেছে বা আওয়ামী লীগ যেটা দিয়েছে, ওটা আসলে অন্য কেউ দিতে পারবে না। সেটি বিএনপিও দিতে পারবে না, সামরিক শাসনও দিতে পারবে না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তো পারবেনই না। তো কাজেই ভারত আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য যে কি পদক্ষেপ নেন এবং কিভাবে রিভার্স করেন, এবং সেটাকে আবার মোকাবেলা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেন, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এর কারণ হলো এই রাজনৈতিক যে কূটচাল, চাণক্য নীতি, এই চাণক্য নীতির ফলে ভারতের যেভাবে খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে,
বাংলাদেশের কিন্তু একই সম্ভাবনা রয়েছে। অনেক সময় বেশি যে সকল সাপুড়ে খুব বেশি খেলে তারা কিন্তু সাপের কামড়েই মারা যায়। আওয়ামী লীগের সঙ্গে ভারত খেলেছে, ৭৩ সনে খেলেছে, ৭৪-এ খেলেছে, এমনকি মুক্তিযুদ্ধের সময় খেলেছে। স্পষ্টতই মুক্তিযুদ্ধের সময় ভারতের যারা দালাল ছিল তাদের কে ভারত যেভাবে হ্যান্ডেল করেছে, আর আওয়ামী লীগের মধ্যে যারা ভারতের দালাল ছিলেন না, বেশ করে বঙ্গবন্ধু ভারতের দালাল ছিলেন না, একথা সত্য। তিনি স্বাধীনতা চেয়েছেন, সার্বভৌমত্ব চেয়েছেন, অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, হোয়াট এভার ইজ বেটার, যেটা আগে আসে। কিন্তু তিনি ভারতের দালাল হবেন বা হতে চেয়েছেন, এটা সম্ভব নয়, বিশ্বাস করা সম্ভব নয়। এটি যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা ইতিহাস জানেন, তারা খুব ভালো করে জানেন যে বঙ্গবন্ধুর সঙ্গে আসলে দিল্লির কেমন সম্পর্ক ছিল আর পিন্ডির কেমন সম্পর্ক ছিল। তিনি অখণ্ড পাকিস্তান চেয়েছেন, শেষ সময়টা পর্যন্ত প্রাণান্তভাবে তিনি চেয়েছেন, এটা সত্য কথা। তারপর তিনি অখণ্ড পাকিস্তানের মধ্যে বাংলাদেশের মান মর্যাদা, স্বায়ত্ত শাসন এসব পরিপূর্ণভাবে তিনি চেয়েছেন, বাঙালি অধিকার চেয়েছেন। কিন্তু তিনি বিচ্ছিন্নতাবাদী হতে একেবারে চেয়েছেন, স্বাধীন চেয়েছেন। এটি যদি 25শে মার্চ ঘটনা না ঘটতো তাহলে এটি হতো না। 25শে মার্চে পাকিস্তানি কারণেই মূলত 26শে মার্চ ঘটেছে, এটা বাস্তবতা, এটা কোনো অস্বীকার করার উপায় নাই। আর ভারত সেই আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে 1958 সন থেকে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে লেগে আছে এবং যেভাবে আওয়ামী লীগের মধ্যে তাদের দালাল শ্রেণী তৈরি করে রেখেছিল, সেই দালালদের কারণে মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হয়েছে, সেই দালালদের কারণে জাসদ হয়েছে, সেই দালালদের কারণে খন্দকার মোশতাক তৈরি হয়েছে, সেই দালালদের কারণে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটেছে। একই অবস্থা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে 2014 থেকে। আওয়ামী লীগের মধ্যে একটা বিরাট প্রো আমেরিকান গ্রুপ ছিল, আওয়ামী লীগের মধ্যে একটা বিরাট প্রো ইন্ডিয়ান গ্রুপ ছিল, আর তারা শেখ হাসিনাকে সকালে একবার আমেরিকার দিকে নিয়ে যেতেন, বিকেলে একবার ভারত দিকে নিয়ে যেতেন, আর ভোর রাত্রে নিয়ে যেতেন চীনের দিকে। আর এই 3বার 3 ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণে, প্রতিদিন 3 ধরনের মনোভাবের কারণে শেখ হাসিনা কোনো পক্ষের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে পারেননি। ফলে শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ভারত বিভিন্ন সময় চেষ্টা করেছে, চাপ প্রয়োগ করেছে, অপমান করেছে, কষ্ট দিয়েছে, এবং তারই ধারাবাহিকতায় এই লাস্টে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনার প্রেক্ষাপটে তিনি এখন দিল্লিতে আছেন। কাজেই দিল্লি যদি তাকে বাংলাদেশের হাতে তুলে দেয়, এটা অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।